আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। সাড়ম্বরে প্রয়াত উত্তর কোরীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন। সিরিয়ায় হামলার বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া, ইরান ও সিরিয়া। সরকার ও বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী সরিয়ে নেওয়া হচ্ছে উত্তর সিরিয়ার বাসিন্দাদের। আফগানিস্তানে শক্তিশালী বোমা ফেলার পক্ষে মার্কিন সামরিক বাহিনীর সাফাই। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০। এবং হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষ বরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। কাতারে শত শত প্রবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও বৈশাখী মেলার আয়োজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। এ যুদ্ধে কেউই জয়ী হবে না উল্লেখ করে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। যে কোনো সামরিক আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আবারও হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। প্রয়াত নেতা কিম ইল সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক পরিসরে সামরিক প্রদর্শনী করিয়েছে দেশটি। উত্তর কোরিয়া আবারও পরমাণু বোমার পরীক্ষা চালালে দেশটিতে হামলা করবে বলে যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই শনিবার প্রয়াত নেতা কিম ইল সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তিন বাহিনীর এই যৌথ মহড়ায় অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী করে তারা। পূর্বসূরির জন্মবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন বর্তমান নেতা কিম জং উন। সামরিক প্রদর্শনী ছাড়াও সাবেক নেতা সাং এর স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দেশটি। নেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত ফুল উৎসবেও ছিল সমরাস্ত্রের উপস্থিতি। এই অবস্থার মধ্যেই সিরিয়ায় সাম্প্রতিক হামলা ও বিভিন্ন দেশে সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে কুচকাওয়াজ প্রদর্শনীতে পরমাণু হামলারও হুমকি দেয় দেশটি। আমাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে উত্তর কোরীয় সামরিক বাহিনী। যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। পরমাণু অস্ত্রের ব্যবহার থেকেও পিছিয়ে আসব না আমরা। কোরীয় উপদ্বীপের এই উদ্বেগের প্রভাব পড়েছে আশপাশের দেশগুলোতেও। সীমান্তে দক্ষিণ কোরীয় ও চীনা সেনারা সতর্ক অবস্থানে রয়েছে। চীনের বিমান সংস্থা এয়ার চায়না পিয়ংইয়ংগামী সব ফ্লাইট বাতিল করেছে। গত কয়েকদিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার হুমকি পাল্টা হুমকি ও চলমান যুদ্ধাবস্থার মধ্যেই শুক্রবার দুই দেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বেইজিং। পিয়ংইয়ং ও ওয়াশিংটন যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই যুদ্ধ কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে কেউই জয়ী হবে না। একবার যুদ্ধ বেঁধে গেলে দুপক্ষই ক্ষতির মুখে পড়বে। আমরা দেশ দুটিকে পারস্পরিক হুমকি ও যে কোনো সহিংস আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোরীয় উপদ্বীপে কোনো দেশের যুদ্ধে জড়ানোর আগে ইতিহাস স্মরণ করা উচিত। চলমান উত্তেজনা কমিয়ে আনতে সবাইকে দ্বিপক্ষীয় পর্যায়ের আলোচনা করার আহ্বান জানাচ্ছি। রাশিয়ার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। উত্তর কোরিয়া সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর হুমকি মোকাবিলায় কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা ইস্যুতে চলমান উত্তেজনায় দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ৬০,০০০ নাগরিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাপান। শুক্রবার দেশটির নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া সম্মত হলে নাগরিকদের উদ্ধারে বাণিজ্যিক জাহাজ, উড়োজাহাজ এমনকি সেনাবাহিনীর বিমানও পাঠাতে চায় জাপান। একই সঙ্গে জাপানে অবস্থানরত উত্তর কোরীয়দের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা করেছে দেশটি। সিরিয়ায় গ্যাস হামলার প্রতিবাদে মার্কিন টমাহক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের পদক্ষেপের পর যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় রয়েছে ওই অঞ্চলের মানুষজন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। এদিকে কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী পাঠানোয় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে উত্তর কোরিয়া। আফগানিস্তানের নানগারহার প্রদেশে যুক্তরাষ্ট্রের প্রচলিত ধরনের সবচেয়ে শক্তিশালী বোমা হামলার পর সে দেশের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এর পক্ষে সাফাই গাইছে মার্কিন সামরিক বাহিনী।
হামলাটিকে পরিকল্পিত উল্লেখ করে আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার বলেছেন এটি ছিল সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। এ হামলায় প্রথমে ৩৬ জন নিহতের কথা বলা হলেও শনিবার প্রাদেশিক গভর্নর ৯৪ জন আইএস যোদ্ধার মৃত্যুর কথা জানান। আফগানিস্তানের নানগারহারে আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা হামলার ভিডিও শুক্রবার প্রকাশ করে মার্কিন সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে বোমা হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। রাতের বেলা যখন বিস্ফোরণ ঘটে তখন আমরা কেউই ভয়ে ঘর থেকে বের হইনি। সকালবেলা দেখি এখানকার সবকিছু ধ্বংস হয়ে গেছে। হামলার পর বিভিন্ন মহলের সমালোচনা সত্ত্বেও এ হামলাকে সঠিক সিদ্ধান্ত বলেছেন আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন নিকোলসন। শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আইএসের অবস্থান লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে তা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আফগানিস্তানকে আইএসের অভয়াশ্রম হিসেবে ব্যবহার করতে দেব না। আফগান সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে তাদেরকে নিয়েই এ হামলা চালানো হয়েছে। আইএস জঙ্গিরা সিরিয়া থেকে পালিয়ে এসে আফগানিস্তানের ওই এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সঠিক সময় সঠিক অস্ত্রই ব্যবহার করা হয়েছে। কোনো রাজনৈতিক কারণে নয়, বরং সময়ের প্রয়োজনেই এ হামলা চালানো হয়েছে। তবে বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় আফগান নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইএস দমনে মার্কিন বাহিনীর এই হামলার প্রশংসা করলেও বেসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রের এই হামলার মধ্যে অন্য কোনো মতলব রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান। জঙ্গিরা শুধু আমাদের নয়, পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর। আইএস, তালেবান এবং অন্য জঙ্গিরা একে অপরের হয়ে যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র চাইলে খুব সহজেই তাদের দমন করা সম্ভব। এজন্য বড় বড় বোমা হামলার দরকার নেই, কারণ এসব জঙ্গি তাদেরই সৃষ্টি। আইএস আফগানিস্তানের শত্রু। আমেরিকা তাদের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে এর জন্য তাদের অভিনন্দন জানাই। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে তার ফল ভালো হবে না। আমি না, শুধু পুরো বিশ্বই এই হামলার নিন্দা জানাবে। মাদার অব অল বোমস নামে পরিচিত ওই বোমা হামলায় আইএসের এক শীর্ষ নেতা সহ অন্তত ৩৬ জঙ্গি নিহতের কথা বলা হলেও এ হামলায় ৯০ জনের বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে শনিবার জানান দেশটির আঞ্চলিক গভর্নর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নতুন একটি অভিকর্ষ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেভাদায় বোমাটির পরীক্ষা চালানো হয় বলে শুক্রবার জানায় দেশটির জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন। আফগানিস্তানের নানগারহারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা নিক্ষেপের পরদিনই নতুন এই পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর কথা জানালো দেশটি। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী গত মাসের ১৪ তারিখে B-61/12 মডেলের বোমাটির সফল পরীক্ষা সম্পন্ন করে বলে জানানো হয়। F-16 যুদ্ধবিমানের পরমাণু বোমা নিক্ষেপের সক্ষমতা ও মার্কিন পারমাণবিক অস্ত্রের গুণগত মান যাচাই করতেই এই পরীক্ষার কথা জানায় মার্কিন পরমাণু নিরাপত্তা বিভাগ। এর মাধ্যমে কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে এবং তা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পরমাণু ব্যবস্থার উন্নয়নে কাজে লাগাবার ব্যাপারে একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন। পাকিস্তানের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কুলভূষণের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নয়াদিল্লি। সিরিয়ার হোমস প্রদেশের বিমান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে রাশিয়া, সিরিয়া ও ইরান। সিরিয়া সংকট বিষয়ে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ভবিষ্যতে এ ধরনের হামলা চালানো হলে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হবে বলে মন্তব্য করেন তারা। এদিকে সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চুক্তি অনুযায়ী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের 4টি এলাকা থেকে কয়েক হাজার বিদ্রোহী ও বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। গত মাসে সিরিয়ার সরকার ও বিদ্রোহী দলগুলোর মধ্যে অবরুদ্ধ এলাকা থেকে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তি হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলের মাদায়া ও জাবাদানি শহর থেকে ইদলিবে সরিয়ে নেওয়া হয় প্রায় 2000-এর বেশি মানুষ। সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলে শিয়া অধ্যুষিত কেফরায়া ও আল-ফোয়া এলাকায়ও। সেখান থেকেও অন্তত 5000 নাগরিককে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোতে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কেফরায়া ও ফোয়া থেকে অন্তত 8000 নাগরিককে সরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে। প্রথম দফায় মাদায়া ও জাবদানি থেকে 70টি বাস ও 20টি অ্যাম্বুলেন্সে করে প্রায় 5000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা বিদ্রোহীদের কাছে বন্দী নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। তাদের ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় দফায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।
لحين إخراج المعتقلات من قبل الطرف الآخر. যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মানবিক সংকট সমাধানে এ 4টি এলাকা থেকে 30,000-এর বেশি বিদ্রোহী ও বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যেই সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাজধানী মস্কোতে ত্রিপক্ষীয় বৈঠক করেন সিরিয়া, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সম্প্রতি হোমস প্রদেশে বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্তের দাবি জানায় তারা। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা এটাও প্রত্যাশা করছি যে ওয়াশিংটন সিরিয়ার হামলার পুনরাবৃত্তি করবে না। এ ধরনের হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সবারই বোঝা উচিত যে এ ধরনের হামলা বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র যেসব হামলা চালিয়েছে তার ফল বিশ্ববাসী আজও ভোগ করছে। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া খুবই প্রয়োজন। সিরিয়ার সরকারি বাহিনী খান শেইখুনে কোনো রাসায়নিক হামলা চালায়নি। বিদ্রোহী কিংবা বেসামরিক নাগরিক কারো বিরুদ্ধেই নয়। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং সঠিক কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রত্যাশা করছি। গেল বুধবার দের আল জোরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে সিরিয়ান সামরিক বাহিনী জানায়, দের আল জোরে মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস অবস্থানে বিমান হামলা চালালে চারপাশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। ওই হামলায় নিহত হয় বেসামরিক নাগরিক সহ প্রায় 100 জন। তারা আরও জানায়, আইএস ও আল নুসরা জঙ্গিরা রাসায়নিক অস্ত্র মজুত করছে। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ায় বর্তমানে 5,000-এর মতো ইউরোপীয় নাগরিক বিভিন্নভাবে যুদ্ধে জড়িত বলে জানিয়েছে দেশটির সরকার। সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আইমেন সুসান জানান, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 5,000-এর মতো ইউরোপীয় সন্ত্রাসী সিরিয়ার যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে। তাদেরকে দেশে ফিরতে দেয়া হলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ভেঙে পড়বে বলেও হুঁশিয়ারি করেন তিনি। 2015 সালের এক প্রতিবেদন অনুযায়ী 86টি দেশের 31,000 বিদেশি নাগরিক আইএসের হয়ে লড়াই করছে। ইতোমধ্যে 1,750 জন সন্ত্রাসী যুদ্ধক্ষেত্র থেকে ইউরোপ ফিরে গেছে বলেও জানা গেছে। পশ্চিম আফ্রিকার দেশ তানজানিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 8 পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, শুক্রবার তানজানিয়ার পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ এলাকার দার ই সালাম শহরে পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 8 পুলিশ সদস্য নিহত হন। হামলাকারী গাড়িতে করে মুখোশ পরে আসায় তাকে শনাক্ত করা যায়নি বলেও জানানো হয়। অজ্ঞাত ওই বন্দুকধারীকে ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। গেল মাসে একই ধরনের ঘটনায় 3 পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। পাকিস্তানের মধ্যাঞ্চলে সেনাবাহিনীর তালেবান বিরোধী অভিযানের সময় 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন সেনা সদস্য এবং 9 জন তালেবান যোদ্ধা বলে জানিয়েছে গণমাধ্যম। এছাড়া আহত হয়েছে আরও 2 সেনা সদস্য। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ইসলামাবাদ থেকে 490 কিলোমিটার দূরে দেরা গাজী খান এলাকায় তালেবান বিরোধী অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপর হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে 9 জন নিহত হয়। এ সময় তালেবানের হামলায় সেনাবাহিনীর 3 সদস্য নিহত ও 2 জন আহত হয়। তালেবান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এবার পাকিস্তানের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় সাবেক নৌ কর্মকর্তার ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা দরকার তাই করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন রাজনাথ সিং। কুলভূষণ যাদব পাকিস্তানে নিরপেক্ষ বিচার পায়নি বলেও দাবি করেন তিনি। এদিকে এ রায়ের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে আপিল করার প্রস্তুতি চলছে। এরই মধ্যে পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়েল দেশটির কাছে কুলভূষণের বিরুদ্ধে মামলার চার্জশিট ও মৃত্যুদণ্ডাদেশের রায়ের কাগজপত্র চেয়েছেন। ভারতের হয়ে পাকিস্তানে গুপ্তচর বৃত্তির দায়ে গত সোমবার দেশটির সামরিক আদালত কুলভূষণ যাদবকে ফাঁসির আদেশ দেন। এক কাশ্মীরি যুবককে ভারতীয় সেনাদের জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভারতের জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের পাথর হামলা ঠেকাতে ওই যুবককে ঢাল হিসেবে ব্যবহার করতেই সেনারা এই কৌশল অবলম্বন করে বলে জানা গেছে। বেঁধে রাখা যুবককে বিক্ষোভকারী বলে জানায় সেনাবাহিনী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কাশ্মীরিদের মধ্যে।
যারা পাথর ছুঁড়ে মারে তাদেরও বিক্ষোভকারীদের এমন পরিণতি ভোগ করতে হতে পারে বলে ভিডিওতে হুঁশিয়ার করেন সেনারা। সম্প্রতি জম্মু কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচনে সেনারা ঢাল হিসেবে ব্যবহার করেন ওই কাশ্মীরিকে। শ্রীনগরের উপনির্বাচনে সহিংসতায় অন্তত ৮ জন নিহত হয়। বছরে সরকারি ছুটির সংখ্যা বেশি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ছুটি কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সরকারি চাকরিজীবীরা বছরে ৪০ দিন ছুটি পান। সবার প্রথমে স্কুলগুলোর ছুটি কমিয়ে আনা হবে বলে জানান তিনি। বিশেষ ব্যক্তিদের জন্মবার্ষিকীতে স্কুল বন্ধের নিয়ম বাতিল করে তার বদলে ২ ঘন্টা সেই ব্যক্তিদের জীবনী নিয়ে শিক্ষামূলক আয়োজন করা হবে বলে জানান তিনি। এতে করে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিত্ব ও দেশের স্বার্থে অবদান সম্পর্কে জানতে পারবে। বছরে ১২০ দিন থেকে বাড়িয়ে স্কুলগুলো ২২০ দিন খোলা রাখার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। গুড ফ্রাইডেতে দেশে দেশে গির্জাগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নিচ্ছেন ইস্টার সানডে উদযাপনের নানা প্রস্তুতি। ইসরায়েলের অধিকৃত জেরুজালেমে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে একজন ব্রিটিশ তরুণী নিহত হয়েছেন। হান্নাহ ব্লাডন নামের ওই তরুণী বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানায় গণমাধ্যম। শুক্রবার ৫৭ বছর বয়সী এক ফিলিস্তিনি ওই ট্রেন যাত্রীর বুকে একাধিকবার ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সে মানসিক বিকারগ্রস্ত জানায় তারা। এদিকে শুক্রবার পশ্চিম তীরের বেথেলহেম শহরে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সম্প্রতি সহিংসতায় নিহত ফিলিস্তিনিদের মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ আয়োজন করলে এতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ইরাকের পশ্চিম মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। শুক্রবার ইরাকি যৌথ বাহিনী জানায় বৃহস্পতিবার ওল্ড সিটির আল নুরি মসজিদের কাছে আব্দুল্লাহ আল বাদরানি নামে ওই শীর্ষ নেতা নিহত হয়। তিনি আবু আইয়ুব আল আতার নামেও পরিচিত ছিলেন। ২০১৪ সালে ইরাকের বিস্তীর্ণ এলাকা দখলের পর এসব এলাকায় ব্যাপক মানবতা বিরোধী অপরাধ চালায় আইএস। যেসব নেতা ইরাকি বেসামরিক নাগরিকদের নির্যাতন, হত্যা ও ধর্ষণের নির্দেশ জারি করতেন তাদের মধ্যে শীর্ষে ছিলেন আব্দুল্লাহ আল বাদরানি। উত্তর ইরাকে হাজার হাজার ইয়াজিদি পুরুষকে হত্যার পর তাদের পরিবারের নারীদের আটক করে যৌনদাসী হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়া পূর্ব মসুলেও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাতে আইএস জঙ্গিদের নির্দেশ দিয়েছেন বাদরানি। সোমালিয়ায় গেল ৪ মাসে কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ৫২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি নিহতের পাশাপাশি এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সোমালিয়ায় তীব্র খরার কারণে অন্তত ২৫,০০০ মানুষ কলেরা ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। এছাড়া চলতি বছরের তীব্র খরার কারণে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। ইরানের উত্তরাঞ্চলীয় ৪টি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ১৬ জন। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শনিবার দেশটির একটি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পূর্ব আজারবাইজান সহ ৪টি প্রদেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। এরই মধ্যে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ধূমপান এবং ধোঁয়াজনিত রোগে গত শতকে চীনের ৪ কোটি মানুষের প্রাণহানি ঘটেছে। একই কারণে ২ কোটি পরিবার নেমে গেছে দারিদ্র্য সীমার নিচে। জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের যৌথ প্রতিবেদনে চীনকে সতর্ক করে বলা হয় অতিসত্বর ধূমপানের সংখ্যা কমানো না গেলে ভবিষ্যতে কঠিন অর্থনৈতিক বাধার মুখে পড়বে দেশটি। বিশ্বে তামাকজাত পণ্য বিক্রি এবং ভোক্তা হিসেবে চীন অন্যতম। ২০১৫ সালের অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী বার্ষিক আয়ের ২০% তামাকজাত পণ্য থেকে আয় করেছে চীন। দেশটিতে ২৮% প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ধূমপান করে। পুরুষদের মধ্যে এ হার ৫০%-এর বেশি।
অতিরিক্ত ব্যবহার এবং টয়লেট থেকে টিস্যু পেপার চুরি ঠেকাতে অভিনব প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চীনের বেইজিং এর পার্ক কর্তৃপক্ষ। নতুন প্রযুক্তি অনুযায়ী টিস্যু প্রার্থীকে যন্ত্রের সামনে দাঁড়াতে হবে। 3 সেকেন্ড ওই যন্ত্রের সামনে দাঁড়ালেই মিলবে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক টুকরো টিস্যু পেপার। এর চেয়ে বেশি প্রয়োজন হলে অপেক্ষা করতে হবে 9 মিনিট। তারপর একই পদ্ধতি অনুসরণ করলে মিলবে আরও 70 সেন্টিমিটারের টিস্যু পেপার। এ পদ্ধতিতে টিস্যু পেপার সাশ্রয় হলেও বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে এতে করে অতি জরুরি প্রয়োজনে যারা আসেন তারা বিপাকে পড়বেন। এর আগে অতিরিক্ত টিস্যু ব্যবহার এবং টিস্যু চুরির ঘটনা নিয়ে দেশটির গণমাধ্যম সংবাদ প্রচার করে। সে সময় দর্শনার্থীদের ব্যাগে তল্লাশি চালিয়ে ওই টিস্যু পেপার পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিল। শনি গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। নাসার ক্যাসিনি মহাকাশযান থেকে পাঠানো ছবিতে এনসেলাডাসে সমুদ্র ও বরফ আচ্ছাদিত পর্বত দেখা যায়। সেখানকার বায়ুমণ্ডলে হাইড্রোজেন সহ অন্যান্য গ্যাস সহনীয় মাত্রায় থাকার আলামত পাওয়া গেছে। প্রাণ ধারণের এমন উপযোগী পরিবেশে এলিয়েনের অস্তিত্ব থাকার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এই উপগ্রহে মনুষ্য বসতি স্থাপন সম্ভব বলেও তারা ধারণা করছেন। এনসেলাডাসের ব্যাস চাঁদের তুলনায় 4 গুণ ছোট, প্রায় 500 কিলোমিটার। তবে গ্রহটির পৃষ্ঠের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে 100 গুণ বেশি। যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে গুড ফ্রাইডে পালনের পর ইস্টার সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সারা দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায়। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যার দিনটি স্মরণে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয় নানা কর্মসূচি। গির্জাগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রস্তুত রোমান সেনারা। গ্রেপ্তার করা হলো প্রভু যিশুকে। হাজির করা হলো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ শাস্তির জন্য। তারপর ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করা হলো তাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডের আগে গুড ফ্রাইডেতে ফিলিপিন্সের মাবালাকাতের রাজপথে মঞ্চায়িত হয় এ করুণ দৃশ্য। এটা কেবল আমার নিজের জন্য নয়, আমাদের দেশ ও জাতির জন্য। সবারই জানা উচিত সেদিন কি হয়েছিল। যিশুর মৃত্যু ও তার পুনরুত্থানের ঘটনা স্মরণ করতে আমরা ক্রুশ বহন করেছি এবং নিজেকে রক্তাক্ত করেছি। এছাড়া রীতি অনুযায়ী ইস্টার সানডের আগে গির্জায় প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পাপ স্বীকার করেছি। গুড ফ্রাইডে পালন করেছেন জেরুজালেমবাসী। গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিনটি পালন করেন তারা। অর্থনৈতিক ও সামাজিক সংকটের পরও ইস্টার সানডেকে সামনে রেখে ভেনেজুয়েলায় বিরাজ করছে উৎসবের আমেজ। গির্জাগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। আমরা চাই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক। আমার পরিবারে ও দেশবাসীর মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করেছি। ভারতে গুড ফ্রাইডে পালন করেছেন সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। গির্জাগুলোতে দেশের শান্তি ও উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়। গুড ফ্রাইডের পরের রোববার ইস্টার সানডে পালন করা হয়। খ্রিস্টানদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই দিন প্রভু যিশু পুনর্জন্ম লাভ করেন। আনন্দের এই দিনটিকে সামনে রেখে বিশ্বের নানা দেশে চলছে উৎসবের প্রস্তুতি। শিরিন আক্তার, সময় সংবাদ। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বাঙালি জাতিসত্তার অমূল্য এই দিনটিকে বরণে আটলান্টিকের ওপারেও ঢাকঢোলের উচ্ছ্বাসে আলপনা আর লাল সবুজের পতাকায় একাকার হয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। ফুলের সুরভিমাখা বৈশাখের রঙে রঙিন হয়েছে নিউ ইয়র্কের বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার উৎসবের আমেজে নারী, পুরুষ, শিশু সহ সব বয়সী প্রবাসীদের আনন্দমুখর পদচারণায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। ফুলের বাহার আর লাল সাদা রঙে ভেসে যায় পুরো এলাকা। শুভ নববর্ষ। আশা করি দেশবাসীর সবাই সুন্দর এবং খুব ভালো থাকবেন। জ্যাকসন হাইট, সেখানে আমরা বাঙালিরা আমরা আমাদের নিজের পরিচয় প্রেজেন্ট করতে পারতেছি। আর যে আসলে ভালো কিছু আমরা মনে করি না। সবচেয়ে যেটা ভালো লাগছে যে আমরা বাংলাদেশকে মিস করছি না। অনেক সাতসাগর 13 নদীর পাড়ে থেকেও মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি আছি। মাটির শানকিতে ভর্তা, ভাজি আর পান্তা ইলিশের পসরা সাজে দোকানে দোকানে। এবার প্রথম বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক আয়োজন করে আনন্দ র্যালি ও বৈশাখী মেলা।
উৎসবে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল দেশের জন্য শুভকামনা। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্নের কথা জানালেন প্রবাসীরা। আমেরিকার মতো একটা দেশে আমাদের এই বাংলা সমৃদ্ধি প্রকাশ পাচ্ছে, তো আমরা রিয়েলি হ্যাপি। এখানে বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা রইল অনেক। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে থাকুক, জঙ্গিবাদ মুক্ত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। দুর্মুখদের মুখে কালি দিয়ে এই প্রবাসেও বাঙালি প্রমাণ করেছে ধর্মীয় সম্প্রীতি আর সৌহার্দ্যের সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরাও। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ দূতাবাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এ মেলার অন্যতম লক্ষ্য বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। মেলায় সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশনের পাশাপাশি রকমারি সব দেশীয় খাবারের আয়োজন করা হয়। এছাড়া শাড়ি, গহনা, পাঞ্জাবি, বই সহ বিভিন্ন জিনিসের স্টল দেওয়া হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসের আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর আবেদনের জন্য স্বাক্ষর গ্রহণ করা হয়। বাংলাদেশের সঙ্গে মিল রেখে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলার আয়োজন করে কাতার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলা নতুন বর্ষবরণ উপলক্ষে শুক্রবার দোহায় বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। দেশের পাশাপাশি কাতার প্রবাসী বাঙালিরাও এদিন নববর্ষ উদযাপনের উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা এই শুভ স্থানীয় সময় বিকেলে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তরুণ প্রজন্ম বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বাঙালি ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বাংলাদেশের মতো তারাও বৈশাখী এভাবে পালন করছে। আমরা কাতারেও সব বাংলাদেশি ভাই বোনের একত্রিত হয়েছি। আমরা আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের তরুণ যারা প্রজন্ম আছে তারা বাংলাদেশের সংস্কৃতিকে জানবে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবে। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মেলায় দেশি খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। শত ব্যস্ততা কাটিয়ে এদিনের বৈশাখী আয়োজন উপভোগে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই আজকে দেখতেছি অনেক স্টল আসছে, অনেক ছেলে মেয়েরা আসছে, প্রবাসী ফ্যামিলিরা আসছে, এখানে সবাই আনন্দ ভাগাভাগি করেছে। সত্যি আনন্দিত, সত্যি গর্বিত। আমরা এখানে এসেছি নববর্ষের মেলা দেখতে। আমরা দেখেছি এখানে প্রত্যেকটি দোকান, আমরা বহুত কিছু খেয়েছি, আমাকে এখানে বহুত মজা লেগেছে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যান্ড দল শ্রবণের কুশীলবরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম ঢাকার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হল কলকাতায়। স্থানীয় সময় শুক্রবার 4:30টায় শুরু হওয়া শোভাযাত্রাটি পার্ক সার্কাস 7 পয়েন্টের বাংলাদেশ তথ্য কেন্দ্র বঙ্গবন্ধু সরণি থেকে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা। বিস্তারিত কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো রিপোর্টে। ভারতীয় বাংলা পঞ্জিকা মতে শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বাঙালিদের সার্বজনীন উৎসব বর্ষবরণ, কিন্তু বাংলাদেশি পঞ্জিকা অনুসারে বাংলাদেশে শুক্রবার পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা গত বছরই ইউনেস্কোর স্বীকৃতি পায়, কিন্তু অনেকটা আচমকাই দুদিন আগে স্থির হয় কলকাতাতেও একইভাবে বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে ঢাকার মঙ্গল শোভাযাত্রার মতোই শোভাযাত্রা হবে। তাই তড়িঘড়ি করে কলকাতায় আয়োজন হয় এই শোভাযাত্রার। পার্ক সার্কাসের 7 রাস্তার মোড়ে বাংলাদেশ তথ্য কেন্দ্র থেকে এই শোভাযাত্রায় অংশ নেন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কর্মীরা। যে প্রথম ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেটার প্রতিফলন হিসেবে আমরা কলকাতার মাটিতে এই প্রথমবারের মতো রাস্তা দিয়ে মঙ্গল শোভাযাত্রা করে আসলাম।
এ এক অপূর্ব অভাবনীয় অনুভূতি। শুক্রবার সন্ধ্যায় উপদূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় এবং বাংলাদেশি শিল্পীরা। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক এই উৎসবে যোগ দিয়ে তাই কলকাতায় বাংলাদেশিদের সঙ্গে স্থানীয় বাঙালিরাও জানালেন তাদের মনের কথা। এত বাংলাদেশি লোকজন আছেন, মানে সবার সাথে এভাবে সম্পৃক্ত হয়ে পেরে মনে হচ্ছে যে না, দেশের ছোঁয়াটা পাচ্ছি এখানে, খুব ভালো লাগছে। এরকম প্ল্যানিং করে বাংলাদেশ হাই কমিশন যেটা করেছেন সেটা সত্যি খুব অসাধারণ জিনিস আজকে করেছেন। শুক্রবার ছিল পশ্চিমবঙ্গে চৈত্র সংক্রান্তি, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কলকাতায় বাংলাদেশের আয়োজনে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে না পেরে অনেকেই তাই একই দিনে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব পালনের অনুরোধ জানালেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। সাড়ম্বরে প্রয়াত উত্তর কোরীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন। সিরিয়ায় হামলার বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া, ইরান ও সিরিয়া। সরকার ও বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী সরিয়ে নেওয়া হচ্ছে উত্তর সিরিয়ার বাসিন্দাদের। আফগানিস্তানে শক্তিশালী বোমা ফেলার পক্ষে মার্কিন সামরিক বাহিনীর সাফাই। হামলায় নিহতের সংখ্যা বেড়ে 94। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষ বরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। কাতারে শত শত প্রবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও বৈশাখী মেলার আয়োজন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।